কি একটা যন্ত্রণা বলো তো। সেই সকাল থেকে দেখছি রান্নাঘরে ঘুটুর মুটুর করে চলেছ। তোমার কাহিনী কি? কি আর করব মা, রান্নাঘরটা পুরো ভিজে আছে। যা কাঠ কয়লা ছিল সবকিছুই তো ভিজে গেছে। রান্না করব কি দিয়ে? রান্না কি দিয়ে করবে সেটা কি আমি বলে দেব? সবকিছু যেন আমাকেই বলতে হবে? তুমি এই বাড়ির বউ না? তোমার কোনো দায়িত্ব নেই? আমি তো এই বাড়ির দায়িত্ব সঠিকভাবেই পালন করি মা। আমি তো শুধু আপনার কাছে জিজ্ঞাসা করলাম। তোমার মাথায় নেই যে রান্নাঘর ভিজে যেতে পারে, কাঠ কয়লা ভিজে যেতে পারে? বর্ষার সময় তুমি কোন আক্কেলে এগুলো না ঢেকে রেখেছো? এবার একটু বেশি হয়ে যাচ্ছে মা। আমি না ঢেকে কোথায় রেখেছি? সবকিছু তো চালার নিচেই ছিল। কত করে বললাম চালাটা ঠিক করতে। এখন সব দোষ হয়ে গেল আমার, তাই না? আমি তো আপনার দোষ দিচ্ছি না। বর্ষার সময় এসেছে, চারিদিকে জল কাদা, তাই তো চুলা সবসময় ভিজা থাকে। আমি এসব শুনতে চাই না। সকাল থেকে না খেয়ে আছি, ক্ষুধায় এখন আমার মাথায় আগুন জ্বলছে। ক্ষুধা শুধু আপনার একা লাগেনি মা, আমাদেরও লেগেছে। আমরা কাজ করে তবেই খাবো, আপনি একটু ধৈর্য ধরুন। ওগো, সে কখন থেকে এখানে দাঁড়িয়ে কি ভাবছো বলো তো? আমি ওদিকে তোমাকে ডাকাডাকি করছি আর তুমি এখানে দাঁড়িয়ে আছো। ভাবছি একটা কথা, এখানে তো অনেকগুলো বাঁশ রয়েছে। এই বাঁশ দিয়ে আমরা একটা রান্নাঘর তৈরি করতে পারি না? রান্নাঘর আবার নতুন করে তৈরি করবার কি আছে? রান্নাঘর তো আমাদের একটা আছে, সেটা দিয়েই তো রান্না চলে যায়। তুমি তো রান্না করো না, তাই বোঝো না কি দিয়ে চলে আর কি দিয়ে চলে না। তোমার রান্নাঘরের চুলা কাঠকয়লা সব সময় ভেজা থাকে। তাহলে এই বাঁশ দিয়ে রান্নাঘর তুললে কি চুলা কাঠকয়লা এসব কিছু ভিজবে না? না, ভিজবে না। এবার আমি একটা দারুণ বুদ্ধি বের করেছি। আমি ঠিক করেছি এই বাঁশ দিয়ে 2 তলা রান্নাঘর হবে। তুমি পাগল হয়ে গেছো? বাঁশ দিয়ে আবার 2 তলা রান্নাঘর? গ্রামের লোকজন তোমার এই পাগলামি দেখে না হেসে পারবে না। হাসুক, তাতে আমার কি? মানুষের হাসি দিয়ে তো আমার কোনো কাজ নেই। আমরা না খেয়ে থাকলে তারা তো আর এসে খাবার দিয়ে যাবে না। তোমার সাথে তর্ক করে আমি কিছুতেই পারবো না। তুমি যখন সিদ্ধান্ত নিয়েছো, তাহলে তুমি তোমার সিদ্ধান্ত মতোই কাজ করো। তোমাকে এসবের মধ্যে আসতে হবে না। তবে মায়ের থেকে সাবধান। মাকে তুমি আগেই বলো যে এগুলো তুমি কাজে লাগাবে, না হলে কিন্তু মা রাজি হবে না। আমিও সেটাই ভাবছি। মায়ের সাথে আমি এই বিষয়ে কথা বলে নেব, তুমি কোনো চিন্তা করো না। চলো এবার বাড়িতে যাই। কি গো, ওভাবে দাঁড়িয়ে আছো কেন? কিছু বলবে? হ্যাঁ মা, আপনার সঙ্গে একটু গুরুত্বপূর্ণ কথা ছিল, তাই এইভাবে দাঁড়িয়ে আছি। আপনি খাবারটা খেয়ে নিন, তারপর বলবো। ততক্ষণ তুমি এখানে এভাবে দাঁড়িয়ে থাকবে? আগে তুমি বলো কি বলতে চাও, তারপর আমি খাবার খেয়ে নেব। ঠিক আছে মা, আমি আপনাকে বলছি। আমাদের বাড়ির পেছনের যে বাঁশঝাড় রয়েছে না, সেই বাঁশঝাড়ের বাঁশগুলো আমি কিছু কাজে লাগাতে চাই। বাঁশ আবার কি কাজে লাগাবে শুনি? কিন্তু কিসের জন্য? কোন কাজ? আমি ভেবেছি আমাদের এই বর্ষায় রান্নাঘরে প্রচণ্ড অসুবিধে হয়ে যায়, তাই ওই বাঁশ দিয়ে 2 তলা রান্নাঘর বানাই, তাহলে বেশ ভালো হবে। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? আমি জীবনে শুনিনি যে বাঁশ দিয়ে রান্নাঘর বানানো যায়। আগে শোনেননি, কিন্তু এখন দেখবেন। আশা করি 2 তলা রান্নাঘরে আমাদের তেমন একটা ক্ষতি হবে না, বরং লাভই হবে। লাভ ক্ষতি তুমি কি বোঝো? আমি এই বাঁশগুলো বিক্রি করব। বিক্রি করলে অন্তত আমাদের 1 সপ্তাহ সংসার তো চলে যাবে। কিন্তু 1 সপ্তাহ যদি আপনি চুলায় রান্নাই না করতে পারেন, তাহলে কিভাবে চলবে? সেসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। ওই বাঁশের দিক থেকে নজর সরাও। ওই বাঁশ আমি দেব না। কি গো বৌমা, অনেকদিন পরে তোমারই দেখলাম। কোনো কাজের জন্য এসছো নাকি? নতুন কিছু বানাবে? না গো কাকাবাবু, আমি কিছু বানাতে আসিনি। আপনি এটা একটু দেখুন তো। এই এটা তো একজোড়া নূপুর। নূপুরে কি করবে? কোনো কাজ আছে নাকি? নাকি ভেঙে আবার নতুন করে বানাবে বাবা? এইসব কিছুই করব না কাকাবাবু, আপনি একবার দেখুন তো এই নূপুরটা বিক্রি করা যাবে কিনা, আর কত টাকা পাবো। তুমি নূপুর বিক্রি করবে? এই নূপুর দেখে তো মনে হচ্ছে তোমার বিয়ের নূপুর। তাই এমন নূপুর বিয়ে ছাড়া তো তেমন দেওয়া হয় না। ঠিক ধরেছেন কাকাবাবু, এটা আমার বিয়ের নূপুর। বড় বিপদে পড়েছি বলেই বিক্রি করছি। তুমি বিপদে পড়েছো? তা কত টাকা লাগবে? এই তুমি তো আমাদের থেকে ধার নিতে পারো নাকি? না কাকাবাবু, আমি ধার নিতে চাই না, তাহলে এবার শাশুড়ি মা আমার উপর উঠে বকাবকি করবে। আপনি বরং এটা রেখে দিন, আমাদের কিছু টাকা দিলেই হবে। না, আমি জানি না তুমি কোন বিপদে পড়েছো। তবে নূপুরটা বিক্রি না করলেই তো ভালো হয় বাবা। আসলে আমার বেশি টাকার প্রয়োজন, না হলে আমি এটা বিক্রি করতাম না। আপনি আমাকে টাকাটা দিয়ে দিন। ঠিক আছে, কি আর করবার? তোমার নূপুর তুমি বিক্রি করতে চাইলে আমি তো আর বাধা দিতে পারি না। তুমি দাঁড়াও, আমি টাকাটা দিচ্ছি।
দিদি, কি পাগলামি করছো তুমি? এত উঁচু উঁচু বাঁশ দিয়ে কি বানাচ্ছো? মাচা তৈরি করছো নাকি? না গো দিদি, মাচা তৈরি করব কেন? এই বর্ষায় সবাই তো একটা করে মাচা তৈরি করছে, যেন বিপদের সময় আশ্রয় নেওয়া যায়, কিন্তু তুমি এটা কি বানাচ্ছো? আমি বানাচ্ছি রান্নাঘর। রান্নাঘর, তাও আবার এত উঁচুতে? মনে তো হচ্ছে 2 তলা বানাবে। তোমার মাথা খারাপ হয়েছে নাকি? আমি তো জীবনেও 2 তলা রান্নাঘর দেখিনি। দেখনি? তবে এবার দেখবে, নিচের রান্নাঘর 2 দিন পর পর জলে ডুবে যায়, রান্না করতে খুব কষ্ট হয়। তাহলে তো তুমি উঁচু একটা রান্নাঘর তৈরি করতে পারতে। 2 তলা বানানোর কি দরকার ছিল? তাহলে কি এখন আমি উঁচুতে রান্নাঘর তৈরি করছি না? 2 তলা বানাচ্ছি, তার একটা কারণ আছে। কাঠ কয়লাগুলো তো ভিজে যায়, সেগুলো তো রাখার একটা ব্যবস্থা করতে হবে। বানাও বানাও, তবে সত্যি বলতে কি তোমার এমন পাগলামি দেখে আমি না হেসে থাকতে পারলাম না। হাসো হাসো, যখন দেখবে আমি আরামে উঁচুতে বসে রান্না করছি, তখন ভালোই টের পাবে। আরে ও গোপাল, এভাবে দাঁড়িয়ে কি করছিস? তাড়াতাড়ি হাত চালা, কাজ শেষ করতে হবে তো। ওদিকে তো মেঘ করেছে। করছি দাদা, আসলে এসব কাজের অভ্যাস নেই তো, তাই একটু দেরি হয়ে যাচ্ছে। আর কতকাল ঘুরে ঘুরে খাবি? এবার একটু কাজ বাজের অভ্যেস কর। কি গো, কি হয়েছে তোমার? তুমি এই ছোট বাচ্চাটার পেছনে লেগে আছো কেন? সবসময় ওর পেছনে লাগা, তাই না? একদম আমার ভাইয়ের পেছনে লাগবে না তুমি। ও আরো যতদিন ইচ্ছে ততদিন ঘুরে ঘুরে খাবে। এখন তো ঘুরে খাওয়ারই সময়। তোমার কাছে গোপালকে ছোট বাচ্চা মনে হলো? আরে বাবা, বড় হয়ে গেছে ও। এখন ওর কাজ বাজ করা দরকার, সংসারে দায়িত্ব নেওয়া দরকার। আমি যতদিন আছি ততদিন তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তুমি নিজের মন মতো ঘুরে বেড়াও আর খাও। আরও লাই দিয়ে মাথায় তুলে দাও। কয়েকদিন পর বিয়ে করবে, তারপর ওর সংসারের দায়িত্ব আমি নেব নাকি? নিলে নেবে, এই যে আমাকে কত কাজে সাহায্য করছে, এটাই বা কম কিসে? নাও নাও, হাত চালাই দুজনেই। করছি করছি, তোমাকে সাহায্য করতে করতে আমার হাত ব্যথা হয়ে গেল। আমি দেখি তোমার এই রান্নাঘর কতটুকু সফল হয়। হ্যাঁ, এই যা, আবার অবেলায় ঝকঝক করে বৃষ্টি নেমে গেল। এই বর্ষাকাল তো আর ভালো লাগে না। কেন মা, বর্ষাকাল তো ভালোই লাগে। চারিদিকে কেমন বৃষ্টি পড়ে বলুন তো, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। তো রান্না বান্না সব বন্ধ করে ঘরে যেতে হবে, আর খালি পেটে বসে থাকতে হবে? আপনি হয়তো ভুলে যাচ্ছেন মা, আমরা 2 তলায় বসে আছি, আর আমার এটা নতুন রান্নাঘর। তাতে কি হয়েছে? এখানেও দেখবে ভালোই বৃষ্টি আসবে। 2 তলায় রান্নাঘর জীবনে টেকে নাকি? একটু দমকা হাওয়া হলেই তো ভেঙে পড়বে। না মা, এতটাও সহজ নয়। এই যে দেখুন, বাইরে এত ঝড় বৃষ্টি হচ্ছে, কিন্তু আমার রান্নাঘর দুলছেই না। সেটা অবশ্য ঠিক, ভালোভাবেই তো রান্না করা যাচ্ছে। এদিক ওদিক ঝড়ের ঝাপটাও আসছে না। সেই জন্যই তো বলেছি মা, আমার ওপর একটু ভরসা রাখুন। আপনি তো আমার ওপর ভরসা রাখলেন না, বাঁশগুলোও দিলেন না। এত খুশি হয়ে লাভ নেই। আমি দেখি তোমারই রান্নাঘর কতদিন টেকে। আমি আমার বাঁশগুলো দিয়ে আমার লোকসান করতাম নাকি? আপনি এখনো হার মানতে চাইছেন না, তাই তো? ঠিক আছে, আপনাকে আমি কথা দিলাম, আমার এই রান্নাঘর পুরো বর্ষায় চলবে। ঠিক আছে, আমিও দেখি। আর যদি তুমি হেরে যাও, তাহলে আমি তোমাকে যা বলবো সব তোমাকে শুনতে হবে। নিজে আর কোনো চালাকি করতে পারবে না। আমি আপনার শর্তে রাজি। অনুরাধা, অনুরাধা, কোথায় গেলে তুমি? আরে এসে দেখে যাও কি নিয়ে এসেছি। আরে দেখো, তোমার জন্য আমি বড় একটা ইলিশ মাছ নিয়ে এসেছি। চোখের মাথা খেয়েছো নাকি? আমি তো সামনেই বসে আছি, এত হাঁকডাকের কি আছে? কি এনেছো তুমি? আরে বাবা, শোনো তো আমার কথা। আমি যখন এই রান্নাঘরটা তুলছিলাম, তখন মনে মনে ভেবেছিলাম প্রথম দিন এখানে ইলিশ মাছ রান্না হবে। ও বাবারে বাবা, এত বড় মাছ তুমি কোত্থেকে নিয়ে এলে? টাকা পেয়েছো কোথায়, সত্যি করে বলো তো? তোমার কাছে তো এত টাকা থাকার কথা নয়। আমি 2 দিন বেশি কাজ করেছিলাম, সেখানেই একটু বেশি টাকা পেয়েছিলাম। সেই টাকা দিয়ে আমি এই ইলিশ মাছটা এনেছি। বর্ষার সময় তো ইলিশ মাছের দাম একটু কমেছে। তাহলে ঠিক আছে, আমি তো ভেবেছিলাম কার থেকে না কার থেকে টাকা ধার এনেছো। আরে না গো পাগল, এবার যাও, এই মাছটা ভালোভাবে কেটে ফেলো। আজকে আমরা ইলিশ মাছ ভেজে খাবো, তাও আবার তোমার নতুন রান্নাঘরে বসে। ঠিক আছে, তুমি শুধু অপেক্ষা করো। বৌদি গো, বৌদি, যখনই তুমি এই সর্ষের তেলের মধ্যে মাছটা ছেড়ে দিলে, তখনই কেমন একটা দারুণ সুগন্ধি বেরিয়েছে। টের পাচ্ছ তুমি? কি যে বলো না তুমি, আমি নিজে এখানে মাছ ভাজার কাজ করছি আর আমি গন্ধ পাবো না? এটা কখনো হয়? তবে অনেক দিন পর এই বর্ষায় কিন্তু ইলিশ মাছ ভাজা খাচ্ছি।
ভালোই লাগলো বলো বৌমা, আমার ছেলেটা কষ্ট করে মাছ এনেছে। হ্যাঁ মা, তবে আমার এই রান্নাঘরের কিন্তু তারিফ করতে হয়। এই রান্নাঘরটা না থাকলে এই ঝিরিঝিরি বৃষ্টিতে আপনারা নিচের রান্নাঘরে মাছ ভাজার আনন্দটাই পেতেন না। এ তুমি ঠিকই বলেছ, এখানে তোমার প্রশংসা করতে হয়। আজকে আর তোমার প্রশংসা না করে ছাড়ছি না। আমি যখন আরো বড় হব তখন আমিও এমন বড় বড় ইলিশ মাছ নিয়ে আসবো। কিভাবে আনবি রে মুখ পোড়া? পড়ালেখাও করিস না, কাজবাজও কিছু করিস না, বড় হয়ে ভিক্ষা করবি নাকি? করলাম, ভিক্ষা করে হলেও যদি প্রতিদিন ইলিশ মাছ খাওয়া যায় তাহলে ভিক্ষা করাই ভালো। লোকে তোকে দেখে দুটো পয়সাও দেবে না, আবার ইলিশ মাছ কেনার স্বপ্ন দেখে। কিভাবে যে কি করব তোকে নিয়ে কে জানে। আপনারা আর যুক্তিতর্ক করবেন না, মাছ ভাজা প্রায় হয়ে গেছে, একটু পরেই সবাইকে খাবার দেওয়া হবে। বাবারে বাবা, আজকে তো তোমাদের বাড়িতে রাজকীয় আয়োজন চলছে। গন্ধে চারিদিক কেমন ভরে গেছে। নিশ্চয়ই ইলিশ রান্না হচ্ছে। ইলিশ মাছ ভাজছি গো, আজকে সবাই মিলে ইলিশ মাছ ভাজা দিয়েই খাবো। তুমিও এসো বৌদি, খাবে? সেই কপাল কি আর আমার আছে? নিজেরা ইলিশ মাছ আনতে পারি না, অন্যরা আনলে তাদের থেকে খাওয়া যায় নাকি? অন্যরা কোথায় হলো? তোমরা আর আমরা কি আলাদা নাকি? প্রতিবেশী সুখে দুঃখে পাশে থাকতে হয়, তাই আমাদের সুখের সময় তুমি দূরে কেন থাকবে? ওসব তো কথার কথা। তুমি কিন্তু আমাকে ভালোভাবেই চেনো বৌদি, আমি কিন্তু কথার ধার ধারি না। আমি যখন বলেছি তুমি আমাদের সাথে খাবে তো খাবে, সমস্যা কোথায়? দেখি যদি খাওয়া যায় তাহলে খাবো, তোমাদের আবার কোনো সমস্যা হবে না তো? না গো, আমাদের সমস্যা কেন হবে? ইলিশ মাছ ভালোই বড় চকচকে রূপলি ইলিশ, একদম কড়া করে ভাজছি। ঠিক আছে, তাহলে একটু অপেক্ষা করি। তাহলে তুমি একটু বসো, আমার নিচে একটু কাজ আছে, সেগুলো সেরে তারপর ওপরে আসবো। ঠিক আছে, তুমি নিশ্চিন্তে নিচে যাও, আমি এখানেই আছি। আর হ্যাঁ বৌদি, ওই যে ঢাকা দেওয়া ভাজাগুলো আছে ওগুলো একটু দেখো, আসলে এদিকে একটু বেশি বেড়াল ঘোরাঘুরি করে তো তাই। আরে তুমি চিন্তা করো না, এই দোতলার উপরে কোনো বেড়াল আসবে না, তাছাড়া আমি তো আছি পাহারার জন্য। আমি তো রাধিকা বৌদিকে বসিয়ে রেখে গেলাম, মনে হয় চলে গেছে। যাক, ভালোই হয়েছে, এখন খেতে বসলে নিশ্চয়ই 2 টুকরো মাছ চলে যেত। এভাবে কেন বলছেন মা? একজন যদি 2 টুকরো মাছ খায় তাহলে তো ক্ষতি নেই। তুমি ক্ষতির কোনো কিছুই কোনো সময় বুঝবে না। তুমি দাও, তাড়াতাড়ি আমাদের খাবার দাও। এই মাছ ভাজাগুলো গেল কোথায়? আমি তো এখানেই রেখেছিলাম, একটু আগেই তো রেখে নিচে গেলাম। কি হলো কি, এভাবে ফুসফুস করছো কেন? কি হয়েছে? তাড়াতাড়ি খাবার দাও। আসলে মা, এখানেই তো আমি একটু আগে মাছ ভাজাগুলো রেখে গেলাম, এখন তো আর দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না মানে? মগের মুল্লুক নাকি? আমার ছেলে এত দাম দিয়ে ইলিশ মাছ এনেছে, সেগুলো কোথায়? হ্যাঁ, আমি তো কিছু বুঝতে পারছি না। আমি এখানেই সব মাছ ভাজাগুলো রেখে দিয়েছিলাম, উপরে রাধিকা বৌদি ছিল। নিচে সব মাছ ভাজাগুলো খেয়ে এখন অন্যের দোষারোপ করা হচ্ছে। আপনি বিশ্বাস করুন মা, আমি এতগুলো মাছ একা কি করে খাবো? আমি এগুলো খাইনি। এতদিন জানতাম গরিব ঘরের থেকে এনেছি তোমাকে, এবার হাড়ে হাড়ে বুঝতে পারছি তুমি গরিবের মেয়ে। কি হলো বৌদি, তুমি এখানে বসে কান্নাকাটি করছো কেন? কি হয়েছে? কাল রাতের বিষয় নিয়ে তুমি এখনো চিন্তিত? বিশ্বাস করো ভাই, আমি ওই মাছ খাইনি। আমি জানি না মাছ কোথায় গেল, মা আমাকে শুধু শুধু বকছে। তুমি মাকে চেনো না, তিনি আমাকেও ছাড়ে না, সেখানে তোমাকে ছাড়বে কিভাবে বলো? কিন্তু তুমি তো জানো আমি কেমন। আমি এই মাছগুলো কেন একা খাবো? সবার আগে আমার সংসার। আমি সেটা ভালোভাবেই জানি বৌদি। যেখানে তুমি নিজের নূপুর বিক্রি করে আমাদের জন্য রান্নাঘর তুলেছ, সেখানে তুমি একা মাছ খেয়ে ফেলবে? এটা সম্ভব? এগুলো আমি মাকে কি করে বোঝাবো? কিন্তু মাছগুলো গেল কোথায় আমি তো সেটাই বুঝতে পারছি না। কোনো বিড়াল খেয়ে ফেলেছে নাকি? আমার তো সেটাই মনে হচ্ছে, না হলে তো এভাবে উধাও হয়ে যাবার কথা না। না গো, বিড়ালে এতটুকু সময়ের মধ্যে মাছ খেতে পারবে না, তাছাড়া বিড়াল খেলে চারিদিক ছিটিয়ে ছড়িয়ে থাকবে। তাহলে একটা কথা বলো তো, তুমি রাধিকা বৌদির কথা বললে না, রাধিকা বৌদি কখন এসেছিল? খাবার একটু আগেই এসেছিল, আমি ওনাকে বসিয়ে নিচে গেছিলাম, এসে দেখি এই অবস্থা, আর তারপরে আমরা খেতে বসেছি। কি বলছো তুমি? রাধিকা বৌদি এমনটা করবে কেন? কেন করেছে আর কিভাবে করেছে সেটা তো আমি এবার বের করেই ছাড়বো। চলো, তুমি চলো আমার সাথে। আরে, এই পুঁটলি আবার এখানে এলো কোত্থেকে? অনুরাধা, অনুরাধা তো কোথায় তুমি? কি হয়েছে, তুমি এত চেঁচাচ্ছ কেন? আরে দেখো, এই পুঁটলির মধ্যে সেই গত রাতের মাছ ভাজাগুলো রাখা আছে। এখানে পুঁটলিটা এলো কোথা থেকে?
কি বলছো তুমি? এখানে পুঁটুলি ভরা মাছ আসবে কোত্থেকে? আমি তো ভেবেছিলাম গত রাতে রাধিকা বৌদি এখানে ঢুকেছিল, ও হয়তো মাছ নিয়ে গেছে। তাহলে তুমি গত রাতে মাছ খাওনি? না মা, আমি আপনাকে বারবার করে বলেছি আমি খাইনি। গত রাতে রাধিকা বৌদি রান্নাঘরে ঢুকেছিল শেষবার। আমি নিশ্চিত বৌদি কিছু করেছে। এত বড় সাহস! আমাদের বাড়িতে এসে গন্ডগোল করে গেল। কিন্তু এমন গন্ডগোল করার মানে কি? মাছ নিয়ে যাওয়ার হলে নিয়ে যেত। সেই জট তো আমরা খুলতে পারবো না, সেই জট খুলতে পারবে রাধিকা বৌদি নিজে। এখনই ওই মেয়েকে এখানে ডেকে আন। আমার বাড়ির প্রতিবেশী হয়ে আমার বাড়িতে এসে গন্ডগোল করে যাবে আর আমি চুপ করে থাকবো? তা তো হতে পারে না। আমি এখনই যাচ্ছি মা। দেখো বউ, তোমাকে আমি প্রথম এবং শেষবারের মতো বলছি, সব স্বীকার করো, না হলে আমি কিন্তু গ্রামে তোমাকে নিয়ে নালিশ বসাবো। আরে আপনারা আমাকে ধরছেন কেন? আমি কিছু করিনি। আবার মিথ্যে কথা? এবার আমিও কিন্তু চুপ থাকবো না। না না, তেমন কিছু করো না। আসলে আমি এমনটা করেছিলাম, আমি হিংসা থেকেই করেছিলাম। হিংসা? কিসের হিংসা? তোমার যদি মাছ নেওয়ার ইচ্ছে হতো তুমি চুরি করতে। এইভাবে রেখে যাওয়ার মানে কি? চুরি করে খাওয়ার আমার ইচ্ছে ছিল না, আমার ইচ্ছে ছিল অনুরাধাকে অপদস্থ করার। অপদস্থ? এসবের মানে কি? আমি তোমার কবে কি ক্ষতি করেছিলাম? তোমাকে আমি সবসময় সম্মান করেছি। তুমি কিছু করনি, আমি নিজের হিংসায় পড়ে গিয়েছিলাম। তোমার এই দুতলা রান্নাঘর থেকে ভেবেছিলাম এবার অন্তত তোমাদের ঘরে ঝামেলা হবে। তুমি আমাদের প্রতিবেশী হয়ে এমন কাজ করতে পারলে? এটাকে প্রতিবেশী বলে? আমাকে ক্ষমা করে দাও, আমি আর এমন কাজ করব না। তোমরা আমাকে ছেড়ে দাও। তোমাকে তো ছাড়তে ইচ্ছা করছে না, তবু ছেড়ে দিতে হবে। তবে এরপর যেন আমি আমার বাড়ির আশেপাশে তোমাকে না দেখি। অনুরাধা মা, তুই আমায় ক্ষমা করিস। আমি শুধু শুধু তোর উপরে তো চেঁচামেচি করেছি। না মা, তেমন কিছু নয়। এসব তো স্বাভাবিক, সব সংসারই হয়। তোর মতো বউ যেন সবাই পায়। আর তোর এই দুতলা রান্নাঘরের তো কোনো জবাব নেই। এই দুতলা রান্নাঘরের জন্যই আমরা এই পুরো বর্ষায় ঠিকভাবে খেতে পেরেছি। চলো চলো, সবাই এই মাছ ভাজাগুলো এখন খেতে হবে। তাড়াতাড়ি চলো সবাই। এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আচ্ছা বলো তো বন্ধুরা, এই গল্পে অনুরাধা বৌদি কি বিক্রি করে বাঁশ কিনেছিল?